নমস্কার। আমাদের অলৌকিক চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত ও অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকার জন্য। আমাদের সাসপেন্স ইউনিভার্সে আজকের নিবেদন বিচিত্র, গল্পের লেখিকা ঋত্বিকা সূত্রধর। বিশেষ কিছু সমস্যা থাকার কারণে আমরা সঠিক সময়ে এই চ্যানেলে গল্প আপলোড করতে পারিনি, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমাদের সকল শ্রোতা বন্ধুকে হ্যাপি নিউ ইয়ার। এই 2025 সাল যেন সকলের সব আশা আকাঙ্ক্ষা ইচ্ছা পরিপূর্ণতা পায়, এই কামনা রাখি। আজ আমাদের নতুন গল্প বিচিত্র। গল্পের বিভিন্ন ভূমিকায় আমাদের টিমের বিভিন্ন সদস্য অক্লান্ত পরিশ্রম করেছে। পোস্টার ডিজাইনে সায়ক ও সিন্ধু, সাউন্ড এডিটে নিলয় ও সবুজ, এবং গল্পের বিভিন্ন ভূমিকায় বক্তা হিসাবে টিমের সদস্য সৌভিক, ঋত্বিকা, সায়ক, নিলয়, সবুজ ও সিন্ধু ভূমিকা পালন করেছে। সত্যি পপুলার বডি হওয়ায় যেমন অনেক ভালো দিক আছে, তেমনি আছে খারাপ দিক। আর খারাপ দিকগুলো আমার এতই অপছন্দের যে মাঝে মাঝে এটা ভাবতে বাধ্য হই যে এতটা জনপ্রিয় না হলেই ভালো হতো। সবচেয়ে বাজে আর কষ্টের দিকটা হলো লোকেদের রিকোয়েস্ট রাখা। কিছু মানুষ এমন হাবভাব করেন যে আমি থাকলেই হবে, আর কারোর প্রয়োজন নেই। লোকেদের এই আবদারগুলো কাটানোর প্রায় সব চেষ্টাই বৃথা। এদেরকে ভাষা বিপর্যয় ঘটিয়ে একদম মুখের উপর না মারা পর্যন্ত এরা সিধে হয় না। কিছু মানুষ আবার এগুলো তো গায়ে মাখে না। এরা হলো আসলে কুকুরের লেজের হিউম্যান ভার্সান। এত কিছু বলছি কারণ এই যে আমার এক বন্ধুর এক বিতিকিচ্ছিরি আবদার রাখতে গিয়েই আমার পুরো এক সপ্তাহের ছুটি বরবাদ হয়ে যাচ্ছে। ঘটনা হলো, আমার অনেক পুরনো বন্ধু সৌম্য তার এক বন্ধুর পার্টিতে আমাকে নিমন্ত্রণ জানিয়েছে। সৌম্যর বন্ধু সুজয় ব্যানার্জি একজন ডাক্তার। চাকুরি জীবনের 20 বছরের পূর্তিতে অনুষ্ঠান হচ্ছে। সৌম্যর কাছে আমার ব্যাপারে শুনেই হয়তো তিনি আমাকে ডেকেছেন। এরা আসলে আমার বন্ধু নয়, আমার গুণাগুণের প্রচারকর্তা। সকাল সকাল বেরিয়েছি। রাস্তায় সৌম্য উঠে পড়ল আমার গাড়িতে। আশা করছি বেলা 12টা নাগাদ পৌঁছে যাব। অনুষ্ঠানটা হচ্ছে একটি জাহাজে। খুব অবাক লাগছে এটা ভেবেই যে মাত্র 20 বছরের চাকরি জীবন এত ইলাহিভাবে উদযাপন করছেন। তিনি ডাক্তার হিসেবেও খুব বিখ্যাতও নন। কারণটা কি? নাকি শুধুমাত্র বিলাসিতার উদাহরণ তৈরি করছেন? থাক, অত জেনে আমার কি। ঠিক 12টা 15 নাগাদ পৌঁছে গেলাম। জাহাজ ছাড়তে এখনো মিনিট 15 বাকি। এই জাহাজ বা সমুদ্র কোনোটাই আমার বিশেষ পছন্দের জিনিস নয়। মনটা শুধু খুঁতখুত করছে। কাউকে জিজ্ঞাসা করে যদি জানা যেত যে এই বিন্দুমাত্র কারণে এত বড় ক্রুজ শিপ পার্টির আসল কারণটা কি, তাহলে মনটা হয়তো শান্ত হতো। জাহাজ যখন বন্দর ছাড়ল তখন ঘড়িতে 12টা 45। ইতিমধ্যে মিস্টার সুজয় ব্যানার্জি ও তার স্ত্রী রায়পূর্ণা ব্যানার্জির সাথে দেখা হলো। প্রসঙ্গত, রায়পূর্ণা দেবী সুজয়বাবুর ছাত্রী ছিলেন এবং তিনিও একজন ডাক্তার। কিন্তু এতদিনের পরিচয় বা দাম্পত্য জীবন হওয়া সত্ত্বেও দুজনের মধ্যে এক প্রকার জড়তা আছে, খোলামেলা মিশুকে ভাবটা নেই। রায়পূর্ণা দেবীর কোনো আদব কায়দাই সুজয়বাবুর মন মতো নয়। এমনকি আমার সাথে কথা বলার সময়ও স্ত্রীর প্রতি কথায় খুঁত ধরছিলেন এবং তা শুধরে দেওয়ার বদলে তার চোখে মুখে প্রকাশ পাচ্ছিল অকাঠ্য বিরক্তি। কারোর ব্যক্তিগত জীবনে দখলদারি দেওয়াটা ঠিক নয়, কিন্তু তাও বারবার মনে হচ্ছে সুজয়বাবু তার স্ত্রীর প্রতি খুবই উদাসীন। রায়পূর্ণা দেবী যেন প্রতি মুহূর্তে তার মন মতো হওয়ার চেষ্টা করছেন, কিন্তু সুজয়বাবু কোনো কিছুতেই খুশি নন। জাহাজ অন্য একটা বন্দরে এসে থামতেই আরও অনেক অতিথি এসে পৌঁছলেন। এনাদের মধ্যে দুজনকে দেখলাম সুজয়বাবুর সাথে অত্যন্ত বন্ধুত্বপূর্ণভাবে কথা বলছেন। সৌম্যকে জিজ্ঞাসা করে জানা গেল এনারা দুজনই সুজয়বাবুর স্টুডেন্ট এবং রায়পূর্ণা দেবীর কলেজের বন্ধু। এনাদের মধ্যে যে মেয়েটি রয়েছে সে হলো স্নেহা রায়, আর ছেলেটি হলো ঋকদেব বর্মন। স্নেহাও একজন ডাক্তার এবং ঋকদেব হলো চিত্রশিল্পী। এত ডাক্তারের মাঝে আমি যথেষ্ট বেমানান। এদের কাউকেই আমি সেভাবে চিনি না, কিন্তু ইতিমধ্যে রায়পূর্ণা দেবী আমার সাথে যথেষ্ট ভাব জমিয়েছেন।
অনেক গল্পও শুনিয়েছেন তার ডাক্তারি জীবনের। বয়সে ছোট বলে আমাকে আর তুমি না তুই বলেই ডাকতে শুরু করেছেন। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই সবার রুমে চলে গেল। আমি ভাবলাম এবার একটু ঘুমোবো, কিন্তু এই অচেনা বিছানা আর জলের দুলুনিতে আমার আর ঘুম হলো না। আমার রুমটা ছিল জাহাজের দোতলায়। বাইরের হাওয়াটা একটু গায়ে লাগাবো বলে ঘর থেকে বেরিয়ে এলাম। জাহাজের ডেকে হেলান দিয়ে দাঁড়ালাম। চারপাশ দেখতে দেখতে হঠাৎ চোখ গেল নিচের তলার ডেকের দিকে। দেখি না সুজয়বাবু আর স্নেহা খুব হাসাহাসি করছে, গল্প করছে, মজা করছে, একদম আড্ডার মেজাজ। সকাল থেকে এসে সুজয়বাবুর যে গম্ভীর রূপটা দেখেছিলাম, এখন তিনি তার সম্পূর্ণ বিপরীত। ওনাকে এতটা হাসি খুশি লাগেনি আগে, হয়তো স্নেহা ওনার পূর্ব পরিচিত বলে। কিন্তু রায়পূর্ণা দেবীও তো ওনার প্রাক্তন ছাত্রী, তার সাথে তো তিনি এমন খোলামেলা বা হাসি খুশি ছিলেন না। ব্যাপারটা কেমন গোলমেলে ঠেকছে। আমি হয়তো বেশি ভাবছি। আর থাকলাম না ওখানে, রুমে এসে একটু ফোন ঘাটাঘাটি করতে লাগলাম। সন্ধ্যায় আবার ডাইনিং হলে জমায়েত হলো। সুজয়বাবু সবার মধ্যখানে বসে ওনার বিভিন্ন সঞ্চিত অভিজ্ঞতা সম্পর্কে বলছিলেন। উনি স্নেহার সম্পর্কেও অনেক প্রশংসা করলেন এবং তার অনেক কথাতেই এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল স্নেহার মতো একজন ছাত্রী থাকায় তিনি খুব গর্বিত। পুরো সময়টাতেই রায়পূর্ণা দেবী আমার আশেপাশেই ছিলেন, কথাও বলেছেন অনেকবার। আবার কোনো কাজে ডাকও পড়লে কাজ সেরেই ফিরে এসছেন। তবে উনি যতই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করুন না কেন, ওনার চোখে মুখে প্রকাশ পাচ্ছে যে উনি কোনো কারণে খুব খুশি নন। আর আমার যতটা আন্দাজ ক্ষমতা তাতে এটাই মনে হচ্ছে উনি স্নেহার প্রতি একটু ভালো মতোই ঈর্ষান্বিত। হতে পারে স্নেহা তার থেকেও বড় মাপের ডাক্তার বলে তিনি এমনটা ভাবেন, কিন্তু খুব সম্ভবত সুজয়বাবু স্নেহার প্রতি এতটা গর্বিত চিত্ত দেখে তিনি খুশি নন। মেয়েলি ব্যাপারগুলো খুব অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সুজয়বাবুর এই পক্ষপাতিত্ব করার ব্যাপারটা খুবই অস্বাভাবিক। এভাবেই পুরো সন্ধ্যাটা কেটে গেল। রাতের খাওয়া দাওয়ার পর সবাই যে যার ঘরে চলে গেল। স্বভাবতই আমার ঘুম আসতে বড্ড দেরি হচ্ছিল। হঠাৎ পাশের ঘর থেকে, মানে সুজয়বাবুদের রুমটা থেকে খুব চিৎকারের শব্দ এলো। আমি খুব অবাক হয়ে তাড়াতাড়ি সৌমুকে ঘুম থেকে ডাকলাম। ও ঘুমের ঘোরেই বলল, ভাই, ওসব তো ওদের রোজগার ব্যাপার। তুই ওসব ব্যাপারে মাথা না ঘামিয়ে ঘুমিয়ে পড়, আর আমাকেও ঘুমোতে দে। খুব অদ্ভুত ব্যাপার তো। ঘরে ঝগড়াঝাটি হওয়াটা তো স্বাভাবিক, কিন্তু এত লোকের মাঝে এসেও ঝামেলা করাটা কিন্তু আনএক্সপেক্টেড। আরও কিছুক্ষণ পর চারপাশ শান্ত হতে আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম। সকালে ঘুম থেকে একটু দেরিতেই উঠলাম। স্নান সেরে খাওয়া দাওয়া করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, অনেকেই কথাবার্তা বলছে। এমন সময় হঠাৎ রায়পূর্ণা দেবী এসে হাজির। একটু তাচ্ছিল্য করেই বললেন, কি ব্যাপার, তোকে তো আর পাওয়াই যাচ্ছে না। আমি মজা করে বললাম, হিরে কি আর এত সহজে পাওয়া যায়? উনি তখন রেগে গিয়ে বললেন, বাজে কথা ছাড় তো, এদিকে আয়, অনেক কথা আছে তোর সাথে। ওনার এই অনেক কথা আসলে খুব গুরুত্বপূর্ণ কিছু নয়। ওই আমার কটা বান্ধবী আছে, প্রেমিকা আছে কিনা, বিয়ে করব কিনা, বাচ্চা নেওয়ার কি প্ল্যান, এই সব ধরনের প্রশ্ন আর কি। আমি সব কিছুরই উত্তর না করে দেওয়াতে উনি একদম সরাসরি বিরক্তি প্রকাশ করে বললেন, আচ্ছা, তোদের ব্যাপারটা কি বলতো? বিয়ে করব না সেরকম কোনো ভাবনা নেই, এগুলো কেমন কথা? তোরা কি একদম দায়িত্ব নিয়ে নিয়েছিস যে পৃথিবীর জনসংখ্যা তোরাই কমাবি? আমি ওনার কথায় সেরকম মনোযোগ না দেওয়ায় উনি সুর নরম করে বললেন, কত সুন্দর দেখতে তোকে, একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করে নিবি, একটা সুন্দর বাচ্চা হবে, কত আনন্দে থাকতে পারবি তখন। সেটা না করে শুধু বাজে তর্ক করছিস তখন থেকে। সব কিছু কত সহজে বলে দিলেন। আমিও এতটা সহজেই ভেবেছিলাম। ওনাকে আমি বললাম, আপনি তো বিয়ে করেছেন, আপনার মতামতটা একটু শুনি, খুশিতে আছেন আপনি? ব্যাস, এই দুটো কথাতেই ওনার চোখে মুখের ভাব পাল্টে গেল। এতক্ষণ যে দিদিসুলভ আচরণ করেছিলেন তা হঠাৎই বদলে গেল। খুব কঠিন গলায় বললেন, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না পাওয়া থাকে, সবাই নিজেকে সেভাবেই অভ্যস্ত করে, কিন্তু জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা পেয়ে যাওয়ার পর যখন সেটা হারিয়ে যায় তখন স্বাভাবিক হতে অনেকটা সময় লাগে। কেউ কেউ হয়তো কখনোই স্বাভাবিক হয় না, শুধু ভালো থাকার অভিনয় করে যায়।
মনে মনে একটু হাসলাম। কথাগুলো খুবই পরিচিত আমার কাছে, কিন্তু আমার কথায় উনি খুবই কষ্ট পেয়েছেন। সঙ্গে সঙ্গে প্রসঙ্গ পাল্টে বললাম, ও আচ্ছা, আজকেই তো আপনাদের মেন সেলিব্রেশন। অনুষ্ঠানটা কখন থেকে শুরু হবে বলুন তো? উনি একটু অন্যমনস্ক হয়ে চাইলেন, তারপর বললেন, আমি ঠিক জানি না রে, অন্য কাউকে একটু জিজ্ঞাসা করে নে, আমি একটু আসছি। রায়পূর্ণা দেবীর সত্যিই খারাপ লেগেছে, কিন্তু যতদূর মনে হচ্ছে আমার কথাটাতে উনি শুধুমাত্র কষ্টটা প্রকাশ করেছেন। মন থেকে উনি কখনোই খুশি নন। দুপুরে খাওয়া দাওয়ার পর রুমের দিকে যাওয়ার সময় ঋগদেবের ঘরের দিকে চোখ পড়ল। ছবি আঁকছে খুব মন দিয়ে। কী আঁকছে সেটা ঠিক বোঝার উপায় নেই। আমি চলেই যাচ্ছিলাম, হঠাৎ সুজয়বাবুর সাথে একদম মুখোমুখি দেখা। এই প্রথমবার উনি একদম খোশ মেজাজে ছিলেন এবং বলে উঠলেন, কি ব্যাপার স্যার, আসুন আসুন, আপনার সাথে তো সেভাবে কথাই হয়নি। সত্যি বলতে এত বয়স্ক একটা লোক, কম বেশি 40 তো হবেই, আমাকে স্যার বলে ডাকাটা আমার কেমন যেন লাগলো। তিনি অত কিছু না ভেবে সোজা আমাকে নিয়ে ঋগদেবের ঘরে ঢুকে পড়লেন। হঠাৎই ঘরে দুজন চলে আসায় ঋগদেব একটু অপ্রস্তুত হয়ে পড়লেন। সে চটজলদি তার খাতাপত্র সরিয়ে নিলেন, আমাদের বসতে দিলেন। সুজয়বাবু খুব করে গল্প শুরু করলেন, তার কত প্রজেক্ট, কতবার সে ঋগদেব আর স্নেহা তাকে সাহায্য করেছে, সেই সব বিস্তর কথা শোনালেন। আমারও বিভিন্ন কেসের কথা শুনেছেন বললেন, এবং আরও কিছু জানতে চাইলেন আমার কাছ থেকে। ঋগদেবও বলল যে আমার বিভিন্ন কেসের কথা বিভিন্ন জায়গায় সে শুনেছে। হঠাৎই এই সমস্ত কথার মাঝে সুজয়বাবু উঠে গিয়ে জানালাটা খুলে দিলেন। সমুদ্রের দমকা হওয়াতে ঋগদেবের স্কেচের সমস্ত কাগজ এদিক ওদিক উড়ে গেল। সুজয়বাবু সঙ্গে সঙ্গে জানালা বন্ধ করে দিলেন। ঋগদেব সুজয়বাবুর উপর বিরক্তি প্রকাশ না করলেও মনে মনে যথেষ্ট বিরক্ত হলো। ওরা দুজন যখন ছবিগুলো ঠিকঠাক জায়গায় রাখার চেষ্টা করছে, হঠাৎ একটা ছবি আমার নজরে পড়ল। আমার চিনতে খুব অসুবিধা হলো না, কিন্তু ছবিটার ব্যাপারে আমি কিছু বললাম না। ঋগদেব সব দিকে ভালোভাবে তাকিয়ে চুপিসারে ছবিটা সরিয়ে নিল, কিন্তু কোনো কিছুই আমার নজর এড়ায়নি। আরও কিছুক্ষণ পর ঋগদেবের ঘর থেকে বেরিয়ে আসা গেল। এদের সবার মধ্যেই কিছু না কিছু গভীর রহস্য আছে। সুজয়বাবু রায়পূর্ণা দেবীকে পছন্দ করেন না, রায়পূর্ণা দেবী স্নেহাকে পছন্দ করেন না, স্নেহা আবার সুজয়বাবুর খুব পছন্দের ছাত্রী। এদিকে ঋগদেবের ব্যাপারটাও সুবিধের নয়। সব কিছুই একটাই গল্পের বিভিন্ন অংশ হয়তো, আমি ঠিক ধরতে পারছি না। সন্ধে হলো। আজকে রাতের অনুষ্ঠানই শেষ অনুষ্ঠান, কাল আবার বাড়ি ফিরতে পারবো। আজকে সেলিব্রেশন আবার জাহাজে নয়, জাহাজ থেকে নেমে একটা হোটেলে, একদম সামনাসামনি। আমরা সবাই প্রায় একসাথেই হোটেলে এলাম। রায়পূর্ণা দেবী ও সুজয়বাবু এলেন কিছুক্ষণ পর, আর একটু বাদেই অনুষ্ঠান শুরু হওয়ার কথা। কিন্তু হঠাৎই সুজয়বাবু ঋগদেবকে ইশারায় ডেকে পাঠালেন। মুখ ঘোরাতেই চোখে পড়ল রায়পূর্ণা দেবী কোথাও একটা যাচ্ছেন, কিন্তু খুব আড়াল করে, যাতে তাকে কেউ লক্ষ্য না করে। কি হলো ব্যাপারটা? সময় অনেক পেরিয়ে যাওয়ার পর অনুষ্ঠান শুরু করা হলো না। হঠাৎ প্রায় 1.5 ঘন্টা পর সুজয়বাবু ঘোষণা করলেন, আমার মাননীয় অতিথিগণ, আজ যে বিশেষ কারণে আপনারা এখানে নিমন্ত্রিত তা আমি খুব শীঘ্রই ঘোষণা করব। আমার এক বিশেষ অতিথি এখনো এসে পৌঁছায়নি। সাথে সাথেই লক্ষ্য করে বুঝলাম স্নেহা এখনো এসে পৌঁছায়নি। আরও লক্ষ্য করলাম ইতিমধ্যে রায়পূর্ণা দেবী আবার চলে এসেছেন, কিন্তু উনি গিয়েছিলেন কোথায়? এদের ব্যাপার স্যাপার সবই আলাদা, তবে সেই শুরুর দিন থেকে মনে হচ্ছে কিছু একটা ইন্টারেস্টিং হবে। শেষ অবধি দেখা যাক। অনুষ্ঠানের প্রায় কিছু মহিলাই আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছে। এই মহিলাগণ একটু কম বয়সী হওয়াতেই আমার এত অস্বস্তি। আজকাল আমার নিজের প্রতি ইন্টারেস্ট একটু বেড়েছে, কিন্তু পারিপার্শ্বিক মানুষের আমার প্রতি চাহিদাটা একটু নয়, অনেক গুণ বেড়েছে। এই নিয়ে বিস্তর ঝামেলা সামলাতে হয় মাঝে মধ্যে। বেশ কিছু অন্য চিন্তা মাথায় ঘুরছিল। হঠাৎ এমন সময় একটা বিশাল হইচই পড়ে গেল। ধোঁয়া ধোঁয়া, চল আর চল, আরে না না না, চল চল, আরে চল, কি হয়েছে তা বোঝার উপায় নেই। হঠাৎই আমার হাতটা কেউ যেন ধরে টানলো। পিছন ঘুরে দেখলাম ঋগদেব। কিছু না বলে ইশারায় আমাকে ওর সাথে আসতে বলল। ঘটনাটা হলো,
আমরা অনুষ্ঠানে থাকাকালীন হঠাৎই আমাদের জাহাজ থেকে সুজয়বাবুকে কেউ ফোন করে জানান যে জাহাজে স্নেহার রুমটা একদম ধোঁয়ায় ভর্তি হয়ে গিয়েছে। সেখানে যেই দুজন গিয়েছিল তারা অজ্ঞান হয়ে গিয়েছে এবং স্নেহাকে কর্মচারীরা কোথাও খুঁজে পায়নি। আমি বলেছিলাম শেষ অবধি কিছু তো একটা ঘটবেই, আমার আন্দাজ ক্ষমতা যথেষ্ট শক্তিশালী। জাহাজের কাছে আসতেই সবটা চাক্ষুষ করা গেল, কিন্তু জাহাজে ওঠার আগেই ঋগদেব বলল, আমাদের সবারই মাস্ক পরে যাওয়া উচিত, গ্যাসটা বিষাক্ত হতে পারে যেহেতু দুজন মারা গেছে। কথাটা শুনে আমি একবার ঋগদেবের দিকে তাকালাম, কিন্তু তখন কিছু বললাম না। যত তাড়াতাড়ি সম্ভব আমি জাহাজে পৌঁছাতে চাইছিলাম। জাহাজে পৌঁছানোর পর দেখলাম ধোঁয়াশার ভাবটা সেরকম নেই আর। জাহাজের কর্মচারীরা বললেন ওনারা তাড়াতাড়ি সব দরজা জানালা খুলে দেওয়ায় ধোঁয়াটা কেটে গিয়েছে। কিন্তু হঠাৎ এই ধোঁয়াশার কারণটা কি? আমি জাহাজের কর্মচারীদের সাথে কথা বলে সেই দুজনকে দেখতে চাইলাম। অস্বাভাবিকভাবে দুজন কর্মচারী মৃত ছিল, অর্থাৎ গ্যাসটা এমন কোনো বিষাক্ত পদার্থ যা মৃত্যু ঘটাতে সক্ষম। সবটা অ্যানালাইজ করতে একটু সময় লেগেছে। এদিকে সুজয়বাবু পুরো জাহাজ উলটপালট করে দিচ্ছেন, কিন্তু স্নেহাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি নিচতলা ও উপরতলা দুটোই খুব ভালোভাবে দেখলাম। হঠাৎ কি মনে হওয়াতে জাহাজ থেকে সমুদ্রের দিকে মুখ বাড়িয়ে দেখলাম। এদিক ওদিক চোখ ফেরাতেই একটা সাইড বোর্ড নজরে পড়ল। এ ধরনের বোট জাহাজেই থাকে, কিন্তু এই বোটটি একদম রেডি করে নিচে নামানো ছিল, যেন কেউ এটাতে করে যাওয়ার জন্য সব ঠিক করে রেখেছিল। হঠাৎ সন্দেহ হওয়াতে আমি জাহাজের কর্মীদের বললাম, একবার জলে নেমে খোঁজ করতে পারলে খুব ভালো হয়, আপনাদের মধ্যে কেউ কি পারবেন? একজন জানালো, জাহাজে সবসময় এইরকম লোক থাকে যারা জলে নেমে বিভিন্ন কাজ করতে পারে। ভালোই হলো, যে দুজনকে জলে নামানো হলো দুজনকেই ভালো করে বলেছিলাম যে কোনো মতেই কোনো গাফিলতি যেন না হয়। এমন কিছু জিনিস যেটা ওখানে থাকার কথা নয় কিন্তু আছে, এমনটা দেখলেই সঙ্গে সঙ্গে সেটা নিয়ে আসে, এবং অবশ্যই যেন গ্লাভস পরে থাকে। সবাই খুব আগ্রহের সাথে জলের দিকে তাকিয়ে আছে, যেন উপর থেকেই জলের ভিতর পর্যন্ত দেখতে পাচ্ছে। অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ একজন উঠে আমতা আমতা করতে লাগলো। আমি ভিড় সরিয়ে তাকে একটু শান্ত করতেই সে বলল, আগে জলে একখানা দেহ ভাসছে স্যার। এই তো, আমি ঠিক এইটাই আন্দাজ করছিলাম। দুজন মিলে যখন মানুষটাকে তুলে আনলো তখন আর বুঝতে বাকি রইল না ওটা স্নেহা। সুজয়বাবু প্রায় পাগলের মতন ছুটে আসছিলেন, কিন্তু রায়পূর্ণা দেবী ওনাকে ধরে ফেললেন এবং এক অকাঠ্য শান্ত গলায় বললেন, এখন ওর বডিটাকে টাচ করো না, ও মৃত, তুমি দূরে থাকো। কেমন একটা শোনালো, উনি ডাক্তার হতে পারেন, কথাটা কিন্তু এমনটা হওয়া সত্যিই কাম্য নয়। কাল সকালে পুলিশ আসা পর্যন্ত সবটা সামলানোর দায়িত্ব আমার ঘাড়েই পড়ল। আমি কিন্তু আর ঘুমোতে পারলাম না। গোটা রাত ঘুরে ঘুরে অনেক কিছু ভাবতে লাগলাম, অনেক ছন্নছাড়া ঘটনার মিল দিতে লাগলাম, এবং খুব সম্ভাব্য দুজনের কথা আমার মাথায় এলো, কিন্তু আরেকজনকেও বাদ দেওয়া যায় না। সব শুদ্ধ কাল সকাল অবধি অপেক্ষা করতেই হবে। কালকেই একটা এসপার নয় ওসপার করা যাবে। পরদিন সকালে সবাই ডাইনিং হলে জড়ো, সবারই মুখ বিষণ্ণ, সকলেই প্রায় বাড়ি ফেরার পরিকল্পনা করছে। আমি বেশি অপেক্ষা করালাম না, একটু জোর গলাতেই বললাম, আপনারা কেউ এখান থেকে এখনই ফেরার পরিকল্পনা করবেন না, অপরাধী এখনও আমাদের মধ্যেই আছে, সুতরাং কোনো মীমাংসা না হওয়া অবধি আপনারা এখানেই থাকুন। সুজয়বাবু ভিড় ঠেলে সরে এসে বললেন, তুমি কি কাউকে সন্দেহ করছো? আমি বললাম, সন্দেহ না, আমি প্রায় বুঝেই গেছি অপরাধীকে, শুধু স্বীকারোক্তির পালা বাকি। সবাই খুব উত্তেজিত হয়ে উঠল আমার কথা শুনে। আমি আরও কিছু সাসপেন্স ক্রিয়েট করার জন্য বললাম, অপরাধীরা অপরাধ করে রাগের মাথায়, তাই সুপরিকল্পনা থাকলেও ঝোঁকের মাথায় কোথাও না কোথাও ঠিক ফাঁক ফোকর থেকেই যায়। সুজয়বাবু আবার বললেন, উফ, তুমি আসল কথায় আসো, কে করলো এমন কাজ? আমাকে নামটা বলো শুধু একবার। আমি এবার পুরো মেইন টপিকে এলাম। কালকের অনুষ্ঠানের জন্য জাহাজ থেকে নেমে আসার সময় যখন হোটেলে যাই
তখন আমাদের মধ্যে একমাত্র অনুপস্থিত ছিলেন সুজয়বাবু ও রায়পূর্ণা দেবী। ওনারা এসেছিলেন কিছু সময় পরে এবং প্রসঙ্গত স্নেহাও তখন জাহাজেই ছিল। স্বাভাবিকভাবেই সন্দেহের তালিকায় প্রথমেই থাকবেন এনারা দুজন। আমার কথা শুনেই সুজয়বাবু উত্তেজিত হয়ে কিছু একটা বলতে যাবেন, এমন সময়ই রায়পূর্ণা দেবী একদম মেজাজে সুরে বললেন, তুই কি পাগল হয়ে গেছিস? কি বলতে চাইছিস কি তুই? আমি শান্ত স্বরে উত্তর দিলাম, আমাকে কথা বলতে দিন। উনি আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু সুজয়বাবু ওনাকে থামিয়ে দিলেন। আমি আবার বলতে লাগলাম, জাহাজের লোকেদের সাথে কথা বলে জানলাম ওরা শেষবারের মতো স্নেহার ঘরে ঋগদেবকে ঢুকতে দেখেছিল, কিন্তু তারপরেও স্নেহা ঘরেই ছিল। তাই ঋগদেবকেও আলোচনার ভেতরেই রাখতে হবে। কিন্তু ঋগদেবের স্বীকারোক্তি অনুযায়ী সে স্নেহাকে ডাকতে গিয়েছিল। স্নেহা না আসায় সে নিজেই চলে আসে। আমি যতদূর পরীক্ষা করে দেখছি, স্নেহা দোতলার ছাদ থেকে জলে পড়ে মারা গেছে, খুব সম্ভবত সুজয়বাবু রুমের সামনের ব্যালকনিটা থেকেই। তাই এটা খুবই স্পষ্ট যে রায়পূর্ণা দেবী বা সুজয়বাবুই এই ঘটনার সাথে জড়িত। আমার এই কথাটাকে আমি তুরুপের তাসের মতো ব্যবহার করলাম এবং আমার চালটা যে একদম মোক্ষম জায়গায় আঘাত করেছে তার সাথে সাথেই বোঝা গেল। আমার কথা শেষ হতে না হতেই রায়পূর্ণা দেবী বলে উঠলেন, কিন্তু স্নেহা তো একতলার ব্যালকনি থেকে পড়ে গিয়েছিল, আমরা কি করে? ওনার কথা শেষ হওয়ার আগেই আমার তীক্ষ্ণ দৃষ্টি পড়ল ওনার দিকে, তাই ওনার মুখের কথা মুখেই থেকে গেল। এবার শুধু প্রশ্নে প্রশ্নে বিধ্বস্ত করার পালা। আপনি কি করে জানলেন ও একতলার ব্যালকনি থেকে পড়ে গিয়েছিল? এতটা নিশ্চিত কি করে হলেন? কিন্তু ওনার পক্ষে আর উত্তর দেওয়া সম্ভব ছিল না। আমি যথেষ্ট পরিমাণ ভেবেই দোতলার ব্যালকনি থেকে পড়ে যাওয়া নিয়ে মিথ্যেটা বলেছিলাম। আদতে আমি কোনো পরীক্ষাই করিনি। আমি শুধু এইটুকু বুঝেছিলাম সুজয়বাবু কোনো মতেই স্নেহাকে খুন করতে পারেন না। বাকি রায়পূর্ণা দেবী ও ঋগদেবের মধ্যে যিনিই অপরাধী হন না কেন, সে আমার টোপ গিলতে বাধ্য। কেননা রায়পূর্ণা দেবী সুজয়বাবুকে যথেষ্ট ভালোবাসতেন, তাই তাকে বাঁচানোর চেষ্টা উনি অবশ্যই করবেন। এবং ঋগদেব ভালোবাসতেন রায়পূর্ণা দেবীকে, এটা আমি সেদিনই জানতে পারি যেদিন ঋগদেব তার আঁকা ছবি লুকানোর চেষ্টা করছিল। ঋগদেব রায়পূর্ণা দেবীর ছবি এঁকেছিলেন। রায়পূর্ণা দেবীর নিস্তেজ অবস্থা দেখে আমি বললাম, আপনি ডাক্তার মানুষ, খুন করা আপনার স্বভাব বিরুদ্ধ। আমি জানতাম আপনি কন্ট্রোল অবশ্যই হারাবেন। আমার কথা শেষ হতে না হতেই সুজয়বাবু সজোরে এক থাপ্পড় মারলেন রায়পূর্ণা দেবীকে, কিন্তু একটাও কথা বললেন না। সবাই এখনও অনেক ধোঁয়াশায় ছিল। আমি তাই সবটা পরিষ্কার করে বললাম, ঋগদেব যখন জাহাজে ওঠার সময় বলল যে রুমে কোনো বিষাক্ত গ্যাস আছে, আমার তখনই খটকা লাগে। এমন কথা তারই পক্ষে বলা সম্ভব যে ঘরের ভেতরের পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে অবগত। রায়পূর্ণা দেবীর সাথে প্ল্যান করে ঋগদেবী ঘরে ধোঁয়াশার ব্যবস্থা করেছিল। ধোঁয়ার কারণে স্নেহা ঘরের বাইরে আসতে বাধ্য হয় এবং সম্ভবত ফোন করার কারণেই ও নিচে আসে। আমি যতদূর আন্দাজ করতে পারছি ওর নিজের ফোন রুমেই ফেলেও এসেছিল এবং গ্যাসের বিষাক্ততা আন্দাজ করে আর রুমে ঢোকেনি। তাই জাহাজের টেলিফোন থেকে কল করবার জন্য ও নিচে আসে। এমন সময় একজন জিজ্ঞাসা করলো, তাহলে রায়পূর্ণা দেবী ওকে কীভাবে খুন করলো? আমার কনসেপ্ট একদম ক্লিয়ার। আমি যথেষ্ট শান্তভাবেই বললাম, আপনারা কেউ লক্ষ্য করেছিলেন রায়পূর্ণা দেবী অনুষ্ঠান চলাকালীনই একবার হোটেল থেকে বেরিয়ে গেছিলেন এবং প্রায় কিছুক্ষণ পর আবার ফিরে আসেন? ওটা আমি লক্ষ্য করেছি। ওই সময়ই উনি জাহাজে ফিরে গিয়েছিলেন। ধোঁয়াটা বিষাক্ত হওয়ায় স্নেহা খুবই দুর্বল ছিল। রায়পূর্ণা দেবী তখনই স্নেহাকে গলা চেপে খুন করে। স্নেহার ভোকাল স্ট্রাকচারের রিপোর্ট যেটা এসেছে সেটা দেখে এটা স্পষ্ট। রায়পূর্ণা দেবী ভালো মতো জানতেন শুধু জলে পড়ে গেলেই হয়তো স্নেহার মৃত্যু হবে না, তাই তো নিশ্চিত করে তবেই স্নেহাকে জলে ফেলেন। স্নেহার গলায় কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। সম্ভবত রায়পূর্ণা দেবী গ্লাভস ইউজ করেছিলেন এবং আমি যদি খুব ভুল না হই ওই গ্লাভস দুটো এখনও রায়পূর্ণা দেবীর কাছেই আছে। অপরাধীরা সাধারণত খুনের সমস্ত সরঞ্জাম নিজের কাছেই রাখতে চায় যাতে প্রমাণের অভাব হয়। এবং সত্যি সত্যিই
রায়পূর্ণা দেবীর সাইড ব্যাগ থেকে গ্লাভস দুটো পাওয়া গেল। অনেকটা সময় নীরবে কাটলো। পুলিশ এলো। তবে রায়পূর্ণা দেবীকে নিয়ে যাওয়ার আগে আমি ওনাকে শেষ একটা প্রশ্ন করলাম। যদি খুব অসুবিধা বোধ না করেন তাহলে আমাকে বলবেন আপনি এমনটা কেন করলেন? রায়পূর্ণা দেবীর গলায় তখন আর কোনো জোর নেই, তাও বললেন, অবশ্যই বলবো। না বলে গেলে যে সবাই আমাকেই একতরফা দোষী ভাববে। সুজয় বরাবরই স্নেহাকে পছন্দ করত, ওকেই ভালোবাসতো, কিন্তু ও আমাকে বিয়ে করেছিল। কেন সেটা হয়তো ও নিজেই জানে না। আমি চিরকাল শুধু ওকেই ভালোবেসেছি। এমনকি ঋগদেব, যে আজ অবধি আমাকে ছেড়ে যায়নি, তাকেও শুধু ওর জন্যই ফিরিয়ে দিয়েছি। আর সুজয় কোনো দিন আমার ভালোবাসার মূল্যই দেয়নি। প্রতি মুহূর্তে স্নেহার আলোচনা, ওরই প্রশংসা। সুজয়ের জীবনে কোথাও আমার কোনো উল্লেখ নেই। সুজয় আর স্নেহা দুজনে একসাথে ওনারশিপ নিয়ে একটা নতুন হসপিটাল খুলবে। এই পার্টিটা সেটার অ্যানাউন্সমেন্টের জন্যই। দিনের পর দিন এই একতরফা ভালোবাসা, দায়িত্ব আমি আর সহ্য করতে পারছিলাম না। মানসিক যন্ত্রণা হতো আমার। তাই এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। বিশ্বাস কর, আমার একটুও অনুতাপ নেই। আমিও মানুষ, আমারও সহ্যের সীমা আছে। অফিসাররা রায়পূর্ণা দেবী ও ঋগদেবকে নিয়ে চলে গেলেন। কিন্তু সুজয়বাবুকে এতক্ষণ পর দেখে মনে হলো উনি হয়তো সবচেয়ে বেশি অনুতাপে ভুগছেন। সোনার খোঁজে নেমে হীরাটাকে হারিয়েছেন, আর সোনাটাকেও রাখতে পারেননি। শেষ হলো আজকের গল্প বিচিত্র। গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন ও শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা আবার নতুন আরেকটি গল্প নিয়ে আমাদের এই চ্যানেলে উপস্থিত হব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।